দেশের বিভিন্ন জায়গায় যে ন্যাক্কারজনক হামলা হচ্ছে তার প্রতিবাদ এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে মঞ্চ ২৪-এর আজকের এই সংবাদ সম্মেলন। আমরা আজকের এই সংবাদ সম্মেলনে বাংলাদেশের নবনির্বাচিত প্রতিনিধিদেরকে ধন্যবাদ জানাবো। তাদের কাছে আমাদের প্রত্যাশার কথা, জনগণের প্রত্যাশার কথা ব্যক্ত করব এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন সরকারের কি ধরনের ভূমিকা হওয়া উচিত এবং বিরোধী দল সহ ভিন্ন মতের মানুষদেরকে নিয়ে কিভাবে আগামীর সুন্দর সুনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করতে পারে সেই জায়গাতে আমরা আজকে আপনাদেরকে জানাবো এবং সে বিষয়ে কথা বলার জন্য আজকে আমরা আপনাদেরকে ডেকেছি। বাংলাদেশের ইতিহাসের সহিংসতাহীন নির্বাচনের মধ্যে অন্যতম একটি নির্বাচন ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা লক্ষ্য করেছি দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অত্যন্ত সুষ্ঠু অবাধ একটি নির্বাচন হয়েছে। নির্বাচনের মাঠ পর্যায়ে কোনো ধরনের সহিংসতা আমরা লক্ষ্য করিনি, কিন্তু ফলাফলকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ করেছে বিরোধী দল। পাশাপাশি যারা সরকারে নির্বাচিত হয়েছেন তাদের মধ্য থেকে একটি অংশ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে দাবি করেছেন। সর্বোপরি এই নির্বাচন নিয়ে শত প্রশ্ন থাকলেও যেহেতু সরকারি দল এবং বিরোধী দল উভয়ে মেনে নিয়েছেন এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, সে জায়গা থেকে নির্বাচনের ফলাফলকে আমরা মেনে নিচ্ছি এবং আমরা প্রত্যাশা করছি নবনির্বাচিত প্রতিনিধিরা এবং সরকারি দল এবং যারা বিরোধী দল হবে সবাই মিলে সুন্দর ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবে এবং এই ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের মূল লক্ষ্য হবে পূর্ববর্তী বাংলাদেশে যারা ফ্যাসিবাদ কায়েম করেছিল, দীর্ঘ 16 বছর যারা জুলুম নির্যাতন কায়েম করেছিল, তাদেরকে রাজনৈতিকভাবে কোনো স্পেস দেয়া যাবে না। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে আমাদের স্পষ্ট বার্তা থাকবে, আপনি বাংলাদেশের জনগণের হয়ে কাজ করবেন। কালকে আপনি আমিরে জামাত এর বাসায় গিয়েছেন, নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন, অত্যন্ত সুন্দর। আমরা এমন একটা রাজনীতি দেখতে চাই যেখানে সরকারি দল এবং বিরোধী দল আলোচনার ভিত্তিতে, গঠনমূলক পর্যালোচনার ভিত্তিতে বাংলাদেশের জনগণের জন্য কাজ করবে। আপনি যেই রাজনৈতিক সম্প্রীতি দেখিয়েছেন, এই সম্প্রীতি তখনই নষ্ট হবে যখন আওয়ামী লীগকে আপনি কোনোভাবে রাজনীতির স্পেস দিবেন। এই বিষকে যারা রাজনীতির স্পেস দিয়েছে তাদেরকে আওয়ামী লীগ কবরে পাঠিয়েছে। সুতরাং এই জাতীয়তাবাদী দল বিএনপির কাছে আমাদের অনুরোধ থাকবে, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল দলের সমর্থন নিয়ে, বাংলাদেশের জনগণের সর্বোচ্চ মেজরিটি নিয়ে আপনারা সংসদে যাচ্ছেন। সংসদে আপনাদেরকে বৈধতা দেওয়ার জন্য আওয়ামী লীগের দরকার নাই। সুতরাং প্রথম এবং প্রধান দায়িত্ব হবে ফ্যাসিস্টদের সহযোগী এবং ফ্যাসিস্ট শক্তি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে সর্বোচ্চ বিচারের মুখোমুখি করা এবং কোনোভাবেই যেন আওয়ামী লীগের একজন নেতাকর্মী খোলা মাঠে বেরোতে না পারে সেই ব্যবস্থা করতে হবে জাতীয়তাবাদী দল বিএনপিকে। পাশাপাশি জামাত সহ অন্যান্য যে সকল দল বিরোধী দলের অংশ হয়েছে তাদের দায়িত্ব হবে রাজপথে থেকে নেগোসিয়েশনের পরিবর্তে রাজপথে থেকে জনগণের অধিকার আদায়ে কাজ করা। আপনারা নেগোসিয়েশন করে আসন বন্টন করেন আর ভাগাভাগি করে আসন বন্টন করেন, সেটা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে আসন বন্টন করার পর সংসদে যাওয়ার পর বাংলাদেশের জনগণ কতটা নিরাপদ থাকে, আমার কামার কুমার জেলে চাষার অধিকার কতটুকু বাস্তবায়ন হয়, জনগণের কাছে আপনারা যে কমিটমেন্ট দিয়েছেন সেই কমিটমেন্ট কতটুকু আদায় করতে পেরেছেন, এটা আমাদের দেখার বিষয়। নির্বাচনে আপনি যাকে চান তাকে ভোট দিতে পারেন। একই পরিবার থেকে জামাতে ভোট গিয়েছে, বিএনপিতে ভোট গিয়েছে, এমন বাংলাদেশে বহু পরিবার আছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম ভিন্ন মতে ভোট দেওয়ার কারণে জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা নাকি, এবং প্রমাণও এসেছে যে তারা বিভিন্ন জায়গায় শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে আক্রমণ করছে। আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলছি, 18 সালে দানের শীষে ভোট দেওয়ার কারণে এক মাকে দর্শন করা হয়েছিল। সেই আওয়ামী লীগের রীতিতে আবারও আপনারা যদি ফিরতে চান, বাংলাদেশে কিন্তু আপনাদেরকে 3 মাসে ক্ষমতায় রাখা হবে না।
আপনারা যদি আজকে তাদের কথা শুনেন, যারা এতদিন তারেক রহমানকে ডাকাত বলেছেন, যারা খালেদা জিয়ার মুমূর্ষ অবস্থায় হাস্যরসাত্মক চিত্র প্রদর্শন করেছেন, খালেদা জিয়াকে নিয়ে হেসেছেন, তাদেরকে আজকে আপনারা মুরব্বী মনে করেন। এটাই আমাদের জন্য লজ্জাজনক। যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়েছেন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলের লোকেরা যখন আধিপত্যবাদকে প্রশ্রয় দিয়ে আমার দেশের মা বোনদের উপর আঘাত করে, তখন এটা আমাদের কলিজায় লাগে। আপনারা বিএনপির নতুন নতুন ভার্সন নিয়ে আসছেন। ম্যাডাম যখন অসুস্থ ছিল 2 দিন হসপিটালের নিচে দাঁড়িয়েছিলাম, সেজন্য আমাকে বিএনপি হতে হয় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে শাহবাগে প্রোগ্রাম করেছি, সেজন্য আমাকে ছাত্রদল হতে হয় নাই। তো আমরা এমন একটা জায়গায় কাজ করতে চাই যেখানে বাংলাদেশের জনগণের প্রতিনিধি হয়ে, কামার কুমার জেলে চাষার প্রতিনিধি হয়ে এদেশের মেহনতি মানুষের অধিকার বাস্তবায়নে আমরা কথা বলে যাব। বাংলাদেশে কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করি না। বড় ব্যাপার হচ্ছে কূটনৈতিক সম্পর্ক হয় নিজের দেশের লাভের অনুসারে। তো আমার দেশের অধিকার নিয়ে আমি কথা বলবো, আমার দেশের জনগণকে নিয়ে কথা বলবো। সেই জনগণের বিরুদ্ধে গিয়ে মোদী দীর্ঘদিন আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করেছে, সুতরাং এই মোদীকে আমরা গ্রহণ করছি না। কিন্তু ভারতের প্রতিনিধি আসবে, সেই প্রতিনিধি নতুন সরকারে বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। সাথে কথা বলবে, এটা স্বাভাবিক। প্রধানমন্ত্রী তো বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দীর্ঘ 16 বছর আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করেছেন। বাংলাদেশের জনগণ নরেন্দ্র মোদীর নাম শোনার সাথে সাথে বলে দেয় গুজরাটের কসাই, মুসলিমদের উপর দমন নিপীড়নকারী। সুতরাং এই ব্যক্তিকে আমরা দেখতে চাই না। কিন্তু সেই রাষ্ট্র, ভারত রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কের দরকার অবশ্যই আছে। সেই জায়গা থেকে সেই রাষ্ট্রের একজন প্রতিনিধি আসবে, আমরা তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাবো, শুধু কূটনৈতিক কারণে। কিন্তু মোদির সাথে আমাদের লড়াইটা হচ্ছে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক, আমাদের স্বাধীনতার হরণ করেছে সে, এবং পিলখানা, মোদি বিরোধী আন্দোলন এবং সাপ্লাই সে সরাসরি পৃষ্ঠপোষকতা করেছে। সেই জায়গা থেকে আমরা তাকে কোনোভাবে গ্রহণ করতে পারি না। কিন্তু ভারতের কূটনৈতিক সম্পর্কের কারণে যে প্রতিনিধি আসবে, আমরা তাকে, তিনি বলেছেন যে তারেক রহমান দাওয়াত দিয়েছেন নরেন্দ্র মোদীকে, এবং তার পরিবর্তিতে যদি বাংলাদেশে ভারতীয় কোনো প্রতিনিধি আসে, আমাদের প্রতিক্রিয়া কি হবে? ভারতের সাথে বাংলাদেশের ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে। এবং নরেন্দ্র মোদী চিহ্নিত গুজরাটের কষায় বাংলাদেশের জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু কূটনৈতিক সম্পর্কের কারণে যে প্রতিনিধি আসবে, আমরা তাকে সাদরে গ্রহণ করব, তার ব্যাপারে আমাদের প্রতিক্রিয়া থাকবে না। কিন্তু নরেন্দ্র মোদী, অজিত দেওয়ালের মতো কোনো লোক যেন বাংলাদেশে আসতে না পারে, সে ব্যাপারে সরকারকে পদক্ষেপ নিতে হবে। এই পুলিশ সাংবাদিকের উপর আক্রমণ করেছে, ভিডিও করছে, তাকে ল্যাং মেরে ফেলে দিয়েছে। আরে ভাই, এটা তো হাসিনাও করে নাই। সেনাবাহিনীর একটি অংশ, যদি সেটা পরে মীমাংসা হয়, আমরা দেখেছি যে 20 জন সংবাদকর্মীকে বাংলাদেশ টাইমস থেকে উঠিয়ে নিয়ে গেছে। এরকম পরিস্থিতি যেন বাংলাদেশে আর তৈরি না হয়, সেজন্য নবগঠিত সরকারকে দায়িত্ব নিতে হবে। আমরা কোনোভাবেই ভিন্ন মতের, ভিন্ন দলের, ভিন্ন পেশার মানুষকে আমরা নিপীড়ন করতে পারি না, তাদের উপর আমাদের মতামত চাপিয়ে দিতে পারি না। সুতরাং আজকে থেকে আপনারা স্বাধীনভাবে সাংবাদিকতা করবেন, অভয় নিয়ে কোনো সাংবাদিকতা বাংলাদেশে করতে হবে না। আমাদেরকে আপনার ট্যাগিং দেওয়ার চেষ্টা করবেন না। এবং নির্বাচনের পরবর্তীতে যে পরিবেশ হয়েছে, যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছি, মাঠে আসি নাই। কিন্তু যখন আমার মায়ের উপর আঘাত হলো, আমার পাশে যিনি বসে আছেন, তাকে একটি দলে ভোট দেওয়ার কারণে তাকে হত্যাযোগ্য করে তোলা হয়েছে, তার উপর আঘাত করা হয়েছে, তার নাকে আঘাত আপনারা দেখতে পাচ্ছেন। তো একটা মার উপর যখন আঘাত আসে, একটা নারীর উপর যখন আঘাত আসে, তখন তো আমাদের মনে হয় যে এই ক্ষমতায় যেতে চাও এই দলকে ছাত্রলীগের মতো, আওয়ামী লীগের মতো যুগে আমাদেরকে প্রবেশ করাতে চাই। ছাত্রদলের রাকিব ভাইরা যখন শিবিরের ভাইদেরকে ইহুদি স্টাইল বলে, জামাতদেরকে ইহুদি স্টাইল বলে তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখতে চাই, তখন আমরা বলি এই ইহুদি স্টাইলের সাথে আপনারা রাজনীতি করেন নাই, মন্ত্রী পরিষদ ভাগাভাগি করে চালান নাই, তাহলে এখন তারা কেন ইহুদি স্টাইল হয়ে গেল? আপনারা যদি ইনান সাদ্দামের মতো ট্যাগিং এর রাজনীতি করতে চান, তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু সেটাকে উত্তর দেওয়ার অপেক্ষায় আছে। এদেশের জনগণ এইবার ভোটাধিকার প্রয়োগ করে, আপনি লক্ষ্য করেছেন মোট ভোটে কিন্তু কোটি যেটা হয়েছে, সেখানে বিএনপি জামাত একদম কাছাকাছি, লক্ষ্যে কিছুটা পার্থক্য হয়েছে। সুতরাং জনগণ যে ভোট দিয়েছে, আমার মনে হয় সমান সমান ভোট পড়েছে দুই দলেরই।
এবং দুই দল বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য যথেষ্ট ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ আমলে আমরা কখনো লক্ষ্য করি নাই যে বিএনপির একটা নেতাকর্মীর বাসায় আওয়ামী লীগের একজন নেতাকর্মী গিয়েছে, আমরা লক্ষ্য করি নাই। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ দেখতে পেলাম যে তারেক রহমান যে সম্প্রীতির পরিচয় দিয়েছেন, যে বার্তা আমাদের কাছে দিয়েছেন, এটা স্পষ্ট করে ফ্যাসিবাদ বিরোধী সকল দল ঐক্যবদ্ধ থাকবে, আমরা সবাই বাংলাদেশ প্রশ্নে লড়াই করব, কিন্তু আওয়ামী লীগকে কোনোভাবে বাংলাদেশের প্রশ্নে প্রাসঙ্গিক করতে পারি না। এবং সালাউদ্দিন আহমেদ বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত চাইতে হবে, ফেরত চাবেন তারা, অত্যন্ত প্রশংসনীয়। শেখ হাসিনাকে বাংলাদেশে এনে রায় কার্যকর করতে হবে এবং এই রায় কার্যকর যদি বিএনপির মাধ্যমে করতে পারে বিএনপি, আগামীর বাংলাদেশে তারা আরো মেজরিটি পাবে, বাংলাদেশের জনগণের সমর্থন পাবে। সেজন্য আমরা প্রত্যাশা করব অতি দ্রুত সময়ের ভিতর তারা এই বিচার কার্য করবেন। এবারে তারেক রহমানকে ভূমিকা রাখতে হবে এবং আমরা তারেক রহমানকে অনুরোধ করব আপনারা ক্ষমতা নেওয়ার পর অবশ্যই রাষ্ট্রপতির জায়গায় পরিবর্তন আনবেন। আমরা এই চুপ্পুকে বাংলাদেশের রাষ্ট্রপতির পদে দেখতে চাই না। আওয়ামী কোনো এক্সটেনশন, আওয়ামী কোনো প্রক্সিকে বাংলাদেশে দেখতে চাই না। সুতরাং আওয়ামী লীগ প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা মনে করি আধিপত্যবাদ বিরোধী লড়াই জারি থাকবে। তারেক রহমানের নেতৃত্বে নতুন যে সরকার আসবে, বাংলাদেশের জনগণ তাকে সর্বাত্মক সমর্থন করবে এবং বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। আওয়ামী লীগ, বাকশালী, মুজিববাদী যে কোনো শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে এবং সাংবাদিক বন্ধুদেরকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশের জনগণের সাংবাদিক আপনারা, জামাতি, বিএনপি, এনসিপি কোনো দলের সাংবাদিক আপনারা না। নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে স্যাটেলাইট চ্যানেলগুলো যে নোংরা খেলা দেখিয়েছে, আমরা আবারও বলছি, যদি তারা ক্ষমতা নেওয়ার পর আপনারা চাটাচাটি শুরু করেন, অভয় দিতে বলেন, তাহলে বাংলাদেশে আপনাদেরকে সাংবাদিকতা করার দরকার নাই। এই অভয় দেওয়া সাংবাদিক আমাদের দরকার নাই। আমরা সাংবাদিকদেরকে এমনভাবে দেখতে চাই তারা প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারবে। আমরা এমন সাংবাদিকতা দেখতে চাই। অভয় নিয়ে যারা প্রশ্ন করতে চায় তারা যেন বাংলাদেশি সাংবাদিকতা না করে। সে যত সুশীলই হোক, সে বিদেশি কোন চ্যানেলের কি, সেটা আমাদের দেখার বিষয় না। আপনি প্রশ্ন করবেন, জনগণের প্রতিনিধি বাংলাদেশের দর্পণ সাংবাদিকরা প্রকাশ্যে স্বাধীনভাবে প্রশ্ন করবে, বাংলাদেশের প্রতিনিধিরা উত্তর দিবে, এটাই তো নতুন বাংলাদেশ। সুতরাং আগামীর বাংলাদেশের নবগঠিত সরকার বাকস্বাধীনতা নিশ্চিত করবে, কথা বলার অধিকার নিশ্চিত করবে, বিচার করবে এবং আওয়ামী লীগের সকল রাজনৈতিক পথ বন্ধ করে আগামীর ঐক্যবদ্ধ স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। মঞ্চ 24 সংবাদ সম্মেলন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।